জানি না মুক্তিযোদ্ধা বলা যায় কিনা, তবে আমার ফ্যামিলি, আমার নানার বাড়ি, মানে আমার নানা এবং নানার বাবা দুজনেই হচ্ছে দুজনের একটা ভালো ছিল, কি বলবো, কন্ট্রিবিউশন ছিল মুক্তিযুদ্ধে। জি। সেটা কেমন, আমার নানার বাড়ি হচ্ছে একেবারেই যেটা হিন্দু পাড়া বলে আমাদের এলাকায়, হিন্দু পাড়া একেবারে মাঝখানে। তো সেখানে হচ্ছে সেই সময় তো পাকিস্তান যেরকম ছিল, মানে রাষ্ট্র যেভাবে হয়েছে আমাদের গত 200 বছরের যে নিষ্পেষণ, সেটার পরবর্তীতে শুধুমাত্র যে ইংরেজদের দ্বারাই বাঙালি মুসলমান নির্যাতিত হয়েছে সেটা না। আমরা যদি একটু ওই সময়ের ইতিহাসগুলো বা ওই সময়ের প্রমিনেন্ট যারা লেখক আছেন, আবুল মনসুর আহমেদ, আবুল হাসিম, তারপর বা সেই টাইমে যারা লেখালেখি করছেন, যেমন নজরুলের কথাই যদি ধরেন, বা ওই যে ওই টাইম পিরিয়ডটাতে 1890 থেকে শুরু করে এদিকে 47 পর্যন্ত এই টাইম ফ্রেমের যদি ইতিহাসগুলো বা লেখালেখিগুলো পড়ি, আমরা দেখতে পাই যে বাঙালি মুসলমান কিভাবে আসলে নির্যাতিত হয়েছে। সেই জায়গা থেকে 47টা আসলে অনেক বড় প্রাপ্তি ছিল বাঙালি মুসলমানের জন্য। তো সেই 47-এর পরে মানে আমার নানা ভাইও যেহেতু ওই টাইম ওই সময়েরই, তো তারা আসলে বাংলাদেশের আপামর মুসলিমরা যেরকম ভাবতো যে মুসলিমদের একটা বিজয় ছিল, সেরকম একটা জায়গা থেকে তারা হয়তো কোনোদিন চায় নাই যে এই এটা ভেঙে যাক, পাকিস্তান ভেঙে যাক, কিংবা ভারতীয় আধিপত্য আসুক। আমার নানা ভাইয়েরও সেরকমই ছিল যে চিন্তা ভাবনা। কিন্তু যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, যখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন খুবই বর্বর আক্রমণ চালালো, তাদের এই জায়গাটা তাদের নড়বড়ে হয়ে যায়। তারা ফিল করে যে বাংলাদেশের কেন নিজস্ব ভূখণ্ড দরকার, কেন পাকিস্তানি আর্মির এই নির্যাতন থেকে বের হয়ে আসা দরকার। তো সেই সময়ে আমার নানা ভাই, যেহেতু ওই টাইমে আর কি হচ্ছিল যে ওয়ারের একটা ওয়েপন হিসেবে তো আসলে রেপকে ইউজ করা হয়, তো সেরকম যেহেতু হিন্দু মেয়েরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছিল, আমার নানার বাড়িতেই অনেক হিন্দু মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয়। এবং যে হিন্দু ফ্যামিলিগুলোর উপর নির্যাতন চালানো হচ্ছিল, তাদেরকে একটা আমাদের স্কুল ঘর, যেটা তখন তো স্কুল ঘর ছিল টিন শেড, সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করেন এবং সেখানে পাহারা দেওয়ার জন্য মানুষজন সেট করে দেন। তো আমার নানা ভাই যেহেতু ওই জায়গায় পলিসি মেকিং এর একটা জায়গা ছিল বা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল, তো তারা সেই ব্যবস্থাটা করে। এর কারণে আমার নানা ভাইয়ের বুকে পাকিস্তানি আর্মি গুলিও ধরেছে, মানে বন্দুকও ধরেছিল, গুলি করবে এমন অবস্থায় আমার নানা ভাইয়ের ফুফি তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে কোরআন ধরে কালিমা পড়ে তাকে বলে যে তুমি কালিমা পড়ে ফেলো। তো সেই জায়গা থেকে আমার নানা ভাই যখন ফিরে আসে, তো আমাদের তো ছোটবেলায় এই গল্পগুলো শুনেই আসলে আমরা বড় হয়েছি, নানুর মুখে শুনেছি। তো সেই জায়গা থেকে আর কি এখনো আমার নানিকে, যারা হিন্দু পাড়ায় যে আন্টিরা ছিলেন, তারা আমার নানিকে এখনো মা ডাকেন, আমার নানা বাসাতে আসেন, পাশেই যেহেতু বাড়ি। তো এইসব গল্পগুলো শোনা, জানা, নিজের একদম ঘরের ভেতর থেকেই জানা। তারপর হচ্ছে ধরেন এখন তো অনেকেই বেঁচে আছে, তাদের এখন আমাদের একটা ক্রাইসিসটা কি, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শেষ হয়ে আওয়ামী পিরিয়ড আসলো, হু হু করে কেন জানি মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গেল। একদম ভুয়া সার্টিফিকেট, 70 সালে জন্ম, সে হয়ে গেল মুক্তিযোদ্ধা। এরকম অনেক 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 হিস্ট্রি আছে। তাই এখন যে আসলে কে সত্য মুক্তিযোদ্ধা, কে আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা বের করাই আমাদের জন্য একটা ক্রাইসিসের জায়গা হয়ে গেল। তো আমার নানা ভাই তো আসলে কোনোদিন মুক্তিযুদ্ধ, যারা যুদ্ধ করেনি তারা তো মুক্তিযুদ্ধই নিতে পারে না, কিন্তু যারা যুদ্ধও ছিল না তারা কিন্তু এই কাজটা করেছে, আমার এলাকাতেই করেছে, আমি জানি দু একজনের হিস্ট্রি। তো এই ব্যাপারগুলো আর কি, যে ঘর থেকে আসলে ব্যাপারগুলো জানি। এবং এখন আমার যেটা ইচ্ছা আছে যে এই জায়গাগুলোতে 1 বছরে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কতখানি পারবো জানি না, তবে আমার যেহেতু রাজনীতির জায়গায় ইনকিলাব মঞ্চ আছে, এই জায়গাগুলো আমরা অ্যাড্রেস অবশ্যই করব এবং প্রয়োজন হলে প্রেশার ক্রিয়েট করে যে মুক্তিযোদ্ধাদের কথা।